এখন ঘুমাস নাকি? কণ্ঠস্বর এমন কেন? ঘুমাচ্ছিলাম, রাতে ঘুম হয়নি। তুমি তো বাড়িতে পৌঁছার ফোন দাওনি, মা অপেক্ষা ছিল। তোমার শরীর ঠিক আছে তো? ভালোভাবে পৌঁছাতে পেরেছো তো? ভালো আছি আলহামদুলিল্লাহ। ইতস্তত করে রোজা জিজ্ঞেস করে। বাসার সবাই কেমন আছে? ভালো আছে তো? বোনের প্রশ্ন শুনে উৎসের হাসি পেয়ে যায়, কোনো রকমে হাসিটা আটকে বলে। এত প্রশ্ন একসাথে? বাসার সবাই ভালো আছে। আসলে তুই কার খোঁজ নিতে চাচ্ছিস? রোজা থমকায়, ধরা পড়ে নিজেকে নির্দোষ প্রমাণ করতে উঠে পড়ে লাগে। কপালে ভাঁজ ফেলে ঢোক গিলে তারপর কম্পিত কণ্ঠে বলে। কারণ না তো। উৎস নির্বিকার হয়ে বিছানায় বসে, গলার স্বরটা পাল্টে যায়, অনেকটা গম্ভীর সুরেই বলে। আমার থেকে লুকিয়ে লাভ নেই রোজানু। তুই আসলে ভাইয়ের খবর জানতে চাচ্ছিস। খোঁজ নিয়ে কি কোনো লাভ হবে? তুই কিছু করতে পারবি? সে তো দেবদাসের মতো নিজের ঘরে পড়ে আছে, খাবারটাও নিজে ঘরেই খায়। তাছাড়া প্রয়োজন ছাড়া বেরও হয় না, কারোর সাথে বেশি কথাও বলে না। ফোনটা কানে রেখেই রোজার ডান পাশে তাকায়। ওর পাশে শুয়েছিল চাচাতো বোন মিলা। এতক্ষণ খেয়াল করেনি রোজা। মিলা হয়তো অনেক আগেই উঠে বেরিয়ে গেছে, ঘরে নেই। রোজা দরজাটা লাগিয়ে দেয়, তারপর ব্যস্ত গলায় প্রশ্ন করে। কেন, ওনার কি হয়েছে? কি হবে? ভালোবাসার ব্যর্থ প্রেমিকদের যে অবস্থা হয় তাই হয়েছে। তুই জানিস বাড়িতে সেদিন কত বড় একটা ঝামেলা হয়ে গেছে? কিসে ঝামেলা? ফুপির কারণে যে তুই বাড়ি ছেড়ে চলে গেছিস তা জেনে আব্বুরা খুব ক্ষেপে গেছে। ফুপিকে তো বাড়িতে আসতেই মানা করে দিয়েছে। সামান্য কারণে এটা করার প্রয়োজন ছিল না। ঝামেলাটা তোমার ভাই তৈরি করেছেন। ওনার জন্যই তোমাদের ফুপু আমার সাথে খারাপ ব্যবহার করেছেন। শাস্তিটা তোমার ভাইয়ের প্রাপ্য। তুই যদি আমার সামনে থাকতি না, আই সোয়ার তোর গালে 10টা থাপ্পড় লাগাতাম। যতক্ষণ না তোর গাল ফেটে রক্ত বেরোতো ততক্ষণ পর্যন্ত থাপ্পড় চলতেই থাকতো। এই মেয়ে, তুই কি খায় বড় হয়েছিস? যেটা জানোস না সেটা নিয়ে অহেতুক একজনকে দোষারোপ করছিস কেন? ফুপি কি তোকে বলেছিল যে ভাইয়া তোকে এসব বলেছে? বল। উচের রাগ আর ধমক শুনে চমকে ওঠে রোজা। পরক্ষণে নিজেকে স্বাভাবিক বোঝাতে শুকনো হেসে বলে। না, উনি তো বলেননি। তাহলে এত ভুল ভ্রান্ত ধারণা মনের মধ্যে রাখিস কেন? ভাইয়া তো এই সম্বন্ধে কিছুই জানেনি। তাহলে? উৎস ওকে পুরো ঘটনাটা খুলে বলে। সমস্ত ঘটনা শুনে রোজার মুখমণ্ডল রক্তিম বর্ণ ধারণ করে। অবশেষে মানুষটাকে ভুল বুঝলো সে। উৎস যতক্ষণ কথা বলল ততক্ষণে একটি শব্দ ব্যয় করেনি রোজা। নিজের উপর রাগের জর্জরিত হয়ে যায়। সুহানা শেখের জন্য নির্দোষ মানুষটাকে ভুল বুঝে এত কথা শুনিয়েছে ভাবতেই নিজের গালে ঠাস করে চড় মারার প্রয়াস জাগে। উৎসের কলটি কেটে সে নিশ্চুপ বসে থাকে বিছানায়। ইনায়েত সাহেব বসে আছেন ড্রয়িং রুমের সোফায়। তিনি ছাড়াও ইমতিয়াজ সাহেব, বাড়ির দুই বউ মিতালি, নিশিতা, আদ্রিস আর উৎস আছে। নেহা, ফিহা, ঈশা তিনজন নিজেদের ঘরে। ড্রয়িং রুমের পরিস্থিতি খুব গম্ভীর, কারো মুখেই রা নেই। যদিও কি কারণে আলোচনায় বসেছে তা আন্দাজ করতে পারছে আদ্রিস, কিন্তু বাবার কথা শুরু হওয়ার অপেক্ষায় আছে সে। বিপুল পরিস্থিতিটাকে শিথিল করে তুলতেই ইনায়েত সাহেব গলা ঝাড়লেন। নিজ পুত্র আদ্রিসের দিকে দৃষ্টি রেখে বললেন। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। রোজার বিষয়ে তো? হুম, ঠিক। কি জানতে চাও? তুমি কি সত্যি ওকে পছন্দ করো? সত্যি? ইনায়েত সাহেব নড়ে চড়ে বসেন। সচরাচর আদ্রিস স্পষ্টবাদী, তিনি জানেন সেটা, কিন্তু ছোট ভাইয়ের ভাইরার মেয়েকে যে আদ্রিস পছন্দ করে বসবে এটা ঘূর্ণাক্ষরেও ভাবেনি তিনি। বাড়ির সকলেই পছন্দ করে খুব রোজাকে, অবশ্য তিনি নিজেও করেন। নেহা, ফিহা, ঈশাকে যেভাবে নিজের মেয়ের মতো আগলে রাখেন, রোজার সম্বন্ধেও ঠিক ততটাই কনসার্ন তিনি। আদ্রিসের কাছ থেকে উত্তর পেয়ে আবারও জিজ্ঞেস করেন। এটা কি ভালোবাসা ধরে নেব নাকি মোহ? দুইটার মধ্যে কিন্তু বিশাল পার্থক্য আছে। তুমি বুঝে শুনে কথা বলো। আমি ছোট বাচ্চা নই বাবা, যথেষ্ট বুঝি। আমি নিজের কাছে খুব ভালোভাবেই পরিষ্কার আছি। আমার দিক থেকে কোনো সমস্যা নেই। তোমাদের কি এতে আপত্তি আছে? ইনায়েত সাহেব ভাই ও ভাইয়ের বউয়ের দিকে তাকালেন। কারোরই এতে আপত্তি নেই। মিতালির সঙ্গেও এ বিষয়ে আলোচনা হয়েছে। তিনি বেশ পছন্দই করেন রোজাকে, আর বাড়ির ছোট সদস্যরা তো রোজা বলতে পাগল। সবার মতামত নিয়েই তিনি আদ্রিসের প্রশ্নের উত্তর দিলেন। আমাদের কারোর কোনো আপত্তি নেই। আমারও কোনো সংশয় নেই, কিন্তু ছোট চাচির বোনের মেয়েটার সংশয় আছে। জানোই তো, অহেতুক বিষয় সন্দেহ করে সে আমাকে কতটা অবিশ্বাস করেছে। সম্পর্ক হয় তখনই যখন দুজন দুজনকে বিশ্বাস করে, ভরসা করে। কিন্তু রোজার মধ্যে তার ছিটে ফোঁটাও দেখিনি আমি। আসলে ও কোনোদিনই বুঝতে চায়নি আমাকে।
তাছাড়া আমাদের মধ্যে যতটুকু সম্পর্ক ছিল তা অনেক দিন আগেই চুকে বুকে গেছে। তাই আমি চাই এই ব্যাপারটা নিয়ে তোমরা আর মাথা ঘামিও না। সবচেয়ে বড় কথা কি জানো, রোজা আমাকে ভালোবাসে না। এই কথা শুনে উঁচু কিছু একটা বোঝাতে চাইলো আদৃশকে, কিন্তু সে স্পষ্ট করে জানিয়ে দিল ব্যাপারটা যেন এখানেই শেষ হয়, আর কোনো কথা উঠুক বা বাড়াবাড়ি হোক তা ও চায় না। সবার উদ্দেশ্যে এই কথাটি ব্যক্ত করে ড্রয়িং রুম থেকে প্রস্থান করে আদৃশ। উৎসর যাওয়ার পরে নির্বাক চেয়ে থাকে। ভাইয়ের চাপা অভিমানটা বেশ ভালোভাবেই টের পায় সে। নেহা, ফিহা, ঈশাকে ব্যাপারটা জানায়ও। সবারই মনক্ষুণ্ণ হয়। চারজন বসে সলা পরামর্শ করে ঠিক করে নেহার বিয়েকে উপলক্ষ করে রোজাকে জোর জবরদস্তি করেই হোক রোজাকে এ বাড়িতে নিয়ে আসার আবার চেষ্টা করবে। বাড়ির কারোরই যখন ওদের সম্পর্কে আপত্তি নেই, একটা সুযোগ নিয়ে দেখাই যাক না আদৃশ রোজার বন্ধনটাকে হয় কিনা। উষার কাছ থেকে পুরো সত্যিটা জেনে রোজার নিজেকে ভীষণ অপরাধী মনে হয়। বিমর্ষ চিত্তে তাকিয়ে থাকে সুদূর আকাশে। লোকটার কাছে ওকে মাফ চাইতে হবে, কিন্তু কোন মুখে সে ক্ষমাটুকু চাইবে? আদৃশ তো ওকে তার সামনে যেতেই বারণ করে দিয়েছে। তাহলে কি করবে ও? একটা ফোন করবে? কিন্তু লোকটা যদি ওর সঙ্গে কথা বলতে না চায়, যদি রেগে গিয়ে উল্টাপাল্টা কিছু বলে ফেলে? অবশ্য রোজা ওকে যেভাবে কথা শুনিয়েছে তার বিনিময়ে এইসবই প্রাপ্য। কিন্তু আদৃশের সেলফোন নাম্বারটি ওর ফোনে আছে কিনা সেটাও তো ঠিক খেয়াল নেই রোজার। কিন্তু লোকটার সাথে একটি বার কথা বলতে না পারলে আত্মগ্লানিতে দম বন্ধ হয়ে রোজাই মারা যাবে। পরন্তু বিকেলের রক্তিম সূর্যের প্রায় ডুবি ডুবি অবস্থা। আবছা অন্ধকার নেমে এসেছে ততক্ষণে। হাওয়া উত্তাল, পাখিরা ক্লান্ত ভঙ্গিতে ফিরে যাচ্ছে নীরে। পরিবেশ নির্জন, নীরব। ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে থাকা রোজার হাতে সেলফোন। আতিপাতি করে খুঁজে অনেক নিচে সে আদৃশের ফোন নম্বরটি জোগাড় করতে পেরেছে। ঘণ্টাখানেক ধরে রোজা ভেবেই যাচ্ছে লোকটাকে সে ফোন করবে কি না, বা ফোন করে বা কি বলবে। ভাবনার জগতে পদার্পণ করে শেষে ইতস্তত করতে করতে ভীষণ সাহস নিয়ে একসময় সে ডায়াল করলো আদৃশের ফোনে। যতবার রিং হচ্ছে ততবারই ওর হৃদযন্ত্রের গতি বাড়ছে। অফিস থেকে ফিরে কফির মগ নিয়ে একাকিত্ব বোধ ছেড়ে ফেলার জন্য চেষ্টা করতে বেলকনিতে পায়চারি করছিল আদৃশ। ঠিক তখনই পকেটে বেজে ওঠে ফোনটা। স্ক্রিনে রোজানোর নামটি ভাসতে দেখি কপালে 3টি ভাঁজ ফেলে তাকায়। ফোনটি ধরবে না বলেও নিজেকে আটকাতে পারল না। রোজানোর গলার স্বরটি একবার শ্রবণে ওর পিপাসার্থ হৃদয়টি শীতল করবে। সেই লোভ সামলাতে না পেরে ফোনের সবুজ সাইনটিতে চেপে ধরে সে। ভরাট গলায় বলে ওঠে, কোনো প্রয়োজন? প্রায় সপ্তাহখানেক পর কাঙ্ক্ষিত কণ্ঠস্বরটি শুনতে পেয়ে কেন জানে না রোজার শরীর অজান্তেই কেঁপে উঠল। শীতল বাতাস এসে ওর গা ছুঁয়ে গেল। কাঁপতে থাকা গলা দিয়ে কোনো মতে বলে, আমি রোজা। সে তো বুঝতেই পেরেছি। কোনো প্রয়োজন আছে নাকি ভুল করে ডায়াল করে ফেলেছেন? ভুল করে না, আমি আপনার কাছেই ফোন করেছি। কেন? আবার কোন দোষে দণ্ডিত হলাম? আমাকে আপনি ভুল বুঝছেন। সিরিয়াসলি? জি, আমি আসলে আপনাকে ভুল বুঝেছিলাম। তো ক্ষমা প্রার্থনা করছি আপনার কাছে। প্লিজ আমার উপর রেগে থাকবেন না। আপনার ফুপি যেভাবে আমার সঙ্গে ব্যবহার করেছিল, আমি হিতে হিত জ্ঞান শূন্য হয়ে ঠিক ভুল যাচাই করিনি যে আসলে আপনি ওই কাজটা করেছেন কিনা। ঠিক ভুল যাচাই করার সময় ছিল তখন করেননি, সো এখন করে কোনো লাভ নেই। আপনি বরাবরই এরকম ছিলেন, আর থেকে যান। আমার কিছু যায় আসে না। আপনি আমার উপর রেগে আছেন তাই এরকম কথা বলছেন। দয়া করে আমার পরিস্থিতিটাও বিচার করে দেখুন। মিস রোজা, আমি কারোর উপর রেগে নেই। পরিচিত মানুষদের উপর রেগে থাকা যায়, কিন্তু আপনি তা নন। আশা করি আর কিছু বলার নেই আপনার। আদৃশের কণ্ঠস্বর, কথা বলার ভঙ্গিমা সবই অন্যরকম। অচেনা মনে হচ্ছিল রোজার। অনেকটা অবাক হয়ে সে জিজ্ঞেস করে, আমি বয়সে আপনার ছোট, আপনি সম্বোধন করছেন কেন? কাছের মানুষদেরই তুমি বলে সম্বোধন করা যায়, দূরের মানুষদের আপনি সম্বোধনই বানায়। আপনি আমার অনেক দূরে চলে গেছেন রোজানু, অনেক। চাইলেও আর হৃদয়েশ্বরী হওয়ার জায়গাটুকুর দখল নিতে পারবেন না, হৃদয়ের খুব কাছে আসতে পারবেন না। সেই যোগ্যতা এবং অধিকার দুটোই হারিয়েছেন আপনি। বলেই ফোনটা কেটে দেয়। রোজা কিছু বলার সুযোগই পায় না। আদৃশের শেষ কথাগুলো কর্ণকুহরে প্রবেশ করতে কখন যে ওর গাল দুটো নোনা জলে সিক্ত হয়ে গেছে টেরই পায়নি সে। একজন মানুষের হৃদয়েশ্বরী হয়ে থাকার এত লোভ যে ওর সুপ্ত মনের কোণে লুকিয়েছিল
আজই কেন সেটা বুঝতে পারলো? সব কিছুতে ওর এত দেরি কেন হয়ে যায়? মিনার খান হরসপুর গ্রামের একজন গণ্যমান্য ব্যক্তি। বাজারে তার 5টি দোকান সহ মাছ ও সবজির ব্যবসা আছে। বেশ অবস্থাপন্ন পরিবার তার। একমাত্র ছেলে রাফি। একটি মাত্র ছেলে বলে খুব আদর দিয়ে বড় করছেন ওকে। আল্লাদে বড় করেছে বলে ছেলে যা করতে চায় তাকে সেটাই করতে দিতেন মিনার সাহেব। ছেলে কি করছে না করছে কিছুতেই তাদের নজর নেই। খারাপ কাজে অংশ নিলেও ছেলেকে শাসনের বাইরে রাখতেন। বাবার আশকারায় এবং খারাপ ছেলেদের পাল্লায় পড়ে বিগড়ে গেছে রাফি। পড়াশোনা সে কবেই ছেড়েছে। সারাদিন টই টই করে এখানে সেখানে ঘুরে বেড়ায় দলবল নিয়ে। ছোটখাটো একটা গ্যাংও আছে ওর। গ্রামের মানুষ ওর গ্যাংয়ের যন্ত্রণায় অতিষ্ঠ। রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের কটূক্তি করা আর চাঁদাবাজি করা ছাড়া আর কোনো কাজ নেই ওর। ছেলের এমন দশা দেখে মিনার সাহেবের হুঁশ ফেরে। ওকে শক্ত হাতে শাসন করতে চায়, কিন্তু ততদিনে রাফি পুরোপুরি তার হাতের নাগালের বাইরে চলে গেছে। সঠিক সময় শাসন না করায় যে রাফির এই অধঃপতন, এটা তারা এখন বুঝতে পারে। কিন্তু এখন আফসোস করা ছাড়া আর কিছুই করার নেই ওদের। হরসপুর গ্রামে বোধহয় এমন কোনো মেয়ে বাদ নেই যে ওর ইফটিজিংয়ের শিকার হয়নি। অনেকদিন ধরেই রোজার পিছনে পড়ে আছে রাফি। রোজার চেয়ে 2 বছরের বড়। এমনকি বাবা মাকে বলেছে রোজাকে ওর বউ করে এনে দিলে ও ভালো হয়ে যাবে। সেজন্য ওর বাবা মিনার খান রোজার সাথে নিজের ছেলের বিবাহের প্রস্তাবও পাঠান ওদের বাড়িতে। কিন্তু রাফির চরিত্র ভালো নয় বলে রোজার পরিবার তা প্রত্যাখ্যান করেন। এতে রাফি অপমানিত বোধ করে। সে থেকে আরও বেড়ে গিয়েছিল রাফির অত্যাচার। ওর যন্ত্রণায় এক প্রকার অতিষ্ঠ হয়েই আজিজুর রহমান মেয়েকে শহরে পাঠিয়েছিলেন। রোজা শহরে পড়াশোনা করতে গিয়েছে শুনে রাফি তখন খুব ক্ষেপে গিয়েছিল, কিন্তু তৎক্ষণাৎ কিছু করতে পারেনি। অনেকদিন পর রোজা গ্রামে ফিরেছে বলে ভর দুপুরে নিজের দলবল নিয়ে সোজা চলে আসে রোজাদের বাড়ির পেছনের জঙ্গলে। সেদিকে অনেক দিনের পুরনো ভাঙা সিঁড়ি আছে, যেটা দিয়ে উপরে ওঠা যায়, এবং সিঁড়িটা একদম রোজার ঘরের জানালা বরাবর। রোজা তখন সদ্য গোসল সেরে আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছছিল। জানালার ধার থেকে বৃষ্টির শীষের আওয়াজ শুনে ভ্রুকুচকে পেছন দিকে তাকায় সে। জানালার কাছে রাফিকে দাঁড়িয়ে থাকতে দেখে আটকে ওঠে। পরক্ষণে বুঝতে পারে ভাঙা সিঁড়ি বেয়ে জানালা বরাবর উঠে এসেছে সে। রোজার চেহারা কৃষ্ণবর্ণ ধারণ করে। ভাগ্যিস জানালার গ্রিল আছে, নয়তো এই ছেলে এতক্ষণে ভেতরে চলে আসতো। রোজাকে তাকাতে দেখে রাফি বৃষ্টির নজর বুলায়। সিঁড়ির নিচে অপেক্ষায় থাকা বাকি 3টা ছেলেকে বলে, ওই দেখ তগর ভাবি আইছে, কইছিলাম না আমার ডাক শুনলে সুইটটা আইব। ঠিক কইছো রাফি ভাই। রোজা বিরাগপূর্ণ চাহনি নিক্ষেপ করে ঘর থেকে বেরোতে নিলেই রাফি জোরালো গলায় ডেকে ওঠে। রোজা হতভম্ব হয়ে যায়। বাড়ি কেউ শুনলে কি ভাববে? রাফি বাঁকা হেসে বলে, পালায়া যাও কেন সুন্দরী, তুমি তো ঘরে একা। হবু শ্বশুর মশাই বাড়িতে নাই বললেই তো তোমার সাথে গল্প করতে আসলাম। আপনার মতো অসভ্য ছেলের সাথে গল্প করার ইচ্ছে নেই আমার। দয়া করে এখান থেকে চলে যান, নয়তো বড় কাকাকে ডাকতে বাধ্য হব আমি। তোমার কাকা তো নাই, সে তো বাজারে গেছে চা খাইতে। দেখি এদিকে আসো। মানে ওখানে আসবো কেন? তোমার সঙ্গে বৈশা 2টা রসের আলাপ করতে ইচ্ছে করলো, এই জন্যই তো ছুটে আসলাম। শহরে হাওয়া গায়ে লাগায়া ভালোই সুর ধরছে। আমি আপনার সাথে গল্প করতে ইচ্ছুক নই, এবার আসতে পারেন। কিন্তু আমি তো যাব না। মানে? আগে এদিকে আসো, তারপর বাকি সব কথা হবে। কিসের কথা? তোমাকে বিয়ে করতে হলে কি আগে তোমার বাবাকে প্রস্তাব দিতে হবে? কিন্তু ওই বুড়োকে দিয়ে লাভ কি? সে বলবে আমার চরিত্রখানা ভালো না। কও তো আমি কি করছি? যাগে বাদ দাও, তুমি আমি কবুল বলে নিলেই তো বিয়ে শুদ্ধ। রোজা ওর লাগামহীন কথা শুনে বেশ চটে যায়। কপালে ভাঁজ ফেলে জোরালো কণ্ঠে বলে, আপনি শুধু শুধু আমার পেছনে পড়ে আছেন। দিবা স্বপ্ন দেখা বন্ধ করুন। আপনার মতো গুন্ডা ইপটিচারকে কখনোই বিয়ে করব না আমি। রাফির চোখ দিয়ে যেন আগুন বের হবে। রেগে জানালার একটা কপাটে ঘুষি মারে। রোজা ভয় কেঁপে উঠলেও সেটা প্রকাশ করে না। বলে, এইসব ছাড়া আপনার ধারা আর কিছুই হবে না। অকর্মার লোক, বসে বসে বাবার অন্ন ধ্বংস করছেন আর গ্রামের লোকদের যন্ত্রণার কারণ হচ্ছেন। বেশি কথা ফুটছে তাই না? সুন্দরী বলে অহংকার দেখাও। এই রূপটা না থাকলে কি করবা? আপনার ভাবতে হবে না, আসতে পারেন এবার। রাফি নাছোড় বান্দা, কিছুতেই এখান থেকে যাবে না বলে যেন পণ করেছে। জানালার কপাটে এলো পাতারি ঘুষি মারতে থাকে। এ অবস্থায় রোজা ভয়ে জমে কাঠ হয়ে যায়।
কি করবে বুঝে উঠতে পারছে না। হঠাৎই রোজার মায়ের গলা ভেসে আসে। তার কণ্ঠস্বর শুনে এক রকমে রোজাকে একটা হুমকি দিয়ে রাফি আর ওর সাথে ছেলেগুলো পরিমরি করে সিঁড়ি থেকে নেমে যায়, যেন ওদেরকে কেউ দেখতে না পায়, তাহলে গ্রামে আবার পঞ্চায়েত বসবে, শাস্তি পেতে হবে। ব্যাপারটা যেন কোনোভাবে বাবা মিনার খানের কানে না পৌঁছে, তার জন্য এই রাফি ওখান থেকে পালিয়ে যায়। ওকে চলে যেতে দেখেই স্বস্তির নিঃশ্বাস ফেলে রোজা। তখনই মনে পড়ে আদৃশের কথা। লোকটা ওর প্রতি অধিকার বোধ দেখাতো, কিন্তু কোনোদিনই কুরুচিপূর্ণ কোনো কথা বলেনি বা ইঙ্গিতও দেয়নি। রোজা জানালাটা বন্ধ করে দেয়। সুলতানা সেই কখন থেকেই ডেকে যাচ্ছেন খাওয়ার জন্য। ভেজা চুলটা দ্রুত শুকিয়ে নিচতলায় নেমে আসে রোজা। বড় চাচা আনিসুর রহমান আর আজিজুর রহমান সবে মাত্র ফিরেছে। হাত মুখ ধুয়ে টেবিলে বসেছেন খাবার খেতে। বাড়ির গিন্নিরা পরিবেশন করছে সবকিছু। রোজা একটা চেয়ার টেনে মিলার পাশে বসে পড়ে। সবাই খাওয়া শুরু করে। খাওয়ার শেষ পর্যায়ে রোজা যখন প্লেট ধুতে উঠে যাচ্ছে, তখনই ওর বড় চাচা গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করে, রাফি নাকি তোমাকে আবার বিরক্ত করছে? কে বলেছে আপনাকে, চাচা? পাশের বাড়ি সুমনা বাড়িতে ঢোকার পথে সে জানালো রাফি নাকি পুরনো সিঁড়ি বেয়ে তোমার জানলায় দাঁড়িয়ে ডাকাডাকি করছিল। সুমনা স্কুলে ফেরার সময় ও নাকি দেখেছে। রোজা জানে সত্যটা বললে অনেক ঝামেলা হবে, কিন্তু ও অস্বীকার করারও সুযোগ পায় না। বড় চাচা যখন জেনেই গেছে, তখন সত্যটা বলে দেয়া উচিত বলেই মনে হলো ওর। গলার স্বর নিচু করে বলে, জি চাচা। বলে দ্রুত সেখান থেকে ও চলে আসে। আনিসুর রহমান ক্লেশ বোধ করলেন। রাফির উদ্যত দেখে তিনি রেগে যান। এত বড় সাহস হয় কি করে যে তারই বাড়িতে এসে লুকিয়ে চুকিয়ে রোজাকে বিরক্ত করে? ভাতিজিকে তিনি খুবই স্নেহ করেন বলেই রোজার সব ব্যাপারে তিনি একটু বেশিই চিন্তা করেন। সেজন্য ছোট ভাই আজিজুরকে ব্যগ্র গলায় বললেন, রাফির বাপের সাথে দেখা হলে বলে দিস তার ছেলেকে যেন সামলায়। আমাদের বাড়ির মেয়েকে ওদের বাড়ির বউ করে পাঠাবো না। যদি বেশি জবরদস্তি করে তাহলে বলবি আমাদের রোজার বিয়ে ঠিক হয়ে গেছে, বুঝলি? রোজার বাবা আজিজুর রহমান চেয়ারম্যান হওয়া সত্ত্বেও বরাবরই বড় ভাইয়ের কথাকে গুরুত্ব দেন, মেনে চলেন। কিন্তু এবারে বেশ অবাক হলেন তিনি। অভিমান আর অভিযোগের পাল্লা যখন ভারী হয়ে যায়, তখন সম্পর্কে আসে পরিবর্তন। আদৃশের বেলায়ও তাই হয়েছে। নিয়মমাফিক সব কাজকর্ম করলেও ওর ভেতরের বিরাট পরিবর্তনটা বাড়ির সকলেই টের পেয়েছে। আগের মতো নেহা ফিহাকে হুটহাট ধমক দেয় না, একা থাকা, কম কথা বলা, সব কিছু বেশ চোখে পড়েছিল সবার। বাড়ির সবার মধ্যকার বন্ধনটা হঠাৎই যেন নড়বড়ে হয়ে গেল। এর মধ্যে নেহার বিয়ের তারিখ ঠিক হলো ডিসেম্বরের 21 তারিখ। বিয়ের দিন যতই ঘনিয়ে আসছিল, ততই বাড়ির সকলের ব্যস্ততা বাড়ছিল। বাজার সদাই করা, আত্মীয় স্বজন নিমন্ত্রণ, ইভেন্ট ম্যানেজমেন্টের সব কাজ, সবকিছু মিলিয়ে হুলুস্থুল অবস্থা। বাড়ির মহিলাদের উপর পড়ল শপিং এর দায় দায়িত্ব। কিন্তু একমাত্র বোন সুহানা শেখ বাড়ির বড় মেয়ের বিয়েতে থাকবে না, এটা কেন যেন মানতে পারলেন না ইনায়েত আর ইমতিয়াজ সাহেব। আলাদা করে পরামর্শ করলেন তারা দু ভাই। আদৃশকে জিজ্ঞেস করা হলে ও বিশেষ প্রতিক্রিয়া দেখায়নি। সব সত্যি যখন প্রকাশ হয়ে গেছে, তখন আর বিরূপ পরিস্থিতি সৃষ্টি করাটাকে যুক্তিসঙ্গত মনে হয়নি ওর। অবশ্যই ঈশার কথা চিন্তা করেই আদৃশ ফুপুকে ক্ষমা করে সিদ্ধান্ত নিয়েছে। মাকে ছেড়ে ঈশা এতদিন ধরে এই বাড়িতেই থাকছে, এটা ঠিকই, কিন্তু সারাক্ষণ অপরাধ বোধে মন মরা হয়ে থাকে। অবশেষে ছেলের মতামত নিয়ে সব দিক বিবেচনা করে বোনকে ফোন লাগালেন ইনায়েত সাহেব। সুহানা শেখ ফোন ধরলেনও। ভালো মন্দ জিজ্ঞাসা করে নেহার বিয়েতে তাকে আমন্ত্রণ জানানো হয়। অপরাধ বোধে পিষ্ট সুহানা শেখের চিন্তিত ছিলেন খুব বেশি। প্রিয় ভাইজির বিয়ে নিয়ে তার গড়া অনেক আশা আকাঙ্ক্ষা মুখ থুবড়ে পড়েছিল প্রায়। এত সব বিশ্রী কাণ্ডকীর্তি ভুলে যে তার ভাই ভাবি তাকে বিয়েতে নিমন্ত্রণ করেছেন, এতে তিনি বেশ লজ্জিত বোধ করলেন। এই 1 মাসে তিনি হাড়ে হাড়ে নিজের ভুলটা বুঝতে পেরে অনুশোচনায় ভুগছিলেন। ইনায়েত সাহেব অবশ্য কিছু শর্ত দিয়ে তাকে ক্ষমা করে দেন। সুহানা শেখ ভাইয়ের মহানুভবতায় বেশ অবাক হলেন। এক পর্যায়ে নিজের কান্না আটকাতে না পেরে তিনি বললেন, আমাকে সত্যি মাফ করে দিয়েছো বড় ভাইজান। ফোনের ওপাশ থেকে ইনায়েত সাহেব গম্ভীর গলায় উত্তর দিলেন, প্রথমবার বলে ক্ষমা করে দিলাম। আশা করি এরপর থেকে এমন ভুল করার চিন্তা মাথায় আনবি না। নিজের মেয়েটাকে একটু বুঝতে শিখবি। মেয়েটার মুখের দিকে তাকানো যায় না। ভাইজান, ঈশা কেমন আছে? যেমন থাকার তেমনই আছে। তোর মেয়েকে তোর চেয়ে বেশি কেউই চিনবে না।
অবশ্য তুই তো ওকে কখনো বুঝতেই চেষ্টা করিসনি। আমার ভুল ছিল ভাইজান। সেদিন যদি রোজাকে এভাবে কটূক্তি আর অপমান না করতাম তাহলে এমন পরিস্থিতি সৃষ্টি হতো না। কাজ করার আগে সব দিকে ভেবেচিন্তে দেখতে হয়। এখন এইসব বলে লাভ নেই। আজীশ কি আমার উপর এখনো রেগে আছে? না, কেমন আছে ও? ভালো আছে, তবে আগের মতো নেই, অনেকটা পাল্টে গেছে। জানিস তো ছেলেটা কত জেদ্দি। সুহানা শেখ চুপ করে রইলেন। তার কারণে যে এই অবস্থা এটা ভাবতেই মন বিষিয়ে উঠল। ভাবনার প্রহর কাটিয়ে অনেকক্ষণ পর তিনি বললেন, রোজা মেয়েটির সাথে কিভাবে যোগাযোগ করা যায় বড় ভাই? কেন? আমি ওর সাথে কথা বলে সবটা বুঝিয়ে বলবো। খুব একটা লাভ হবে বলে মনে হচ্ছে না। আমার জন্য যখন সব ঝামেলা সৃষ্টি, তখন ঝামেলা ভাঙার দায়িত্ব আমার উপরই বটে। সুহানা শেখের দৃষ্টি ডুবন্ত রক্তিম সূর্যের দিকে স্থির, কণ্ঠে এক রাশ আক্ষেপ। ইনাজ সাহেবের ব্যাপারে আর কোনো বাক্য ব্যয় করলেন না। আরও কিছুক্ষণ বোনের সঙ্গে আলাপচারিতা শেষে তাকে ও বাড়ি যেতে বললেন। ফোন রেখে সুহানা শেখ অনেকক্ষণ একান্তে বসে রইলেন, তার অচঞ্চল দৃষ্টিজোড়া সন্ধ্যেবেলার আবছা আলো ছায়ার লুকোচুরির ওপর। ঘরের ভেতর নিদারুণ নিস্তব্ধতা। তার পুরো বাসাটি প্রায় খালি। সোহানা শেখের স্বামীর মৃত্যু হয়েছে 3 বছর আগে। এরপর মেয়ে ঈশাকে নিয়েই থেকেছেন এতদিন। প্রায় 1 মাস ভাইদের ও নিজের মেয়ের কাছে থেকে আলাদা হয়ে বেশ কষ্টে দিনাতিপাত করেছেন তিনি। কাজের বুয়াই ছিল তার সময় কাটানোর একমাত্র সঙ্গী। তবে ভাইয়ের ফোন পাওয়ার পরে তার মনে যে শান্তি সৃষ্টি হয়েছে সেটাকে দ্বিগুণ করতেই তিনি রোজার কাছে ক্ষমা চেয়ে নেবেন বলে ঠিক করলেন। প্রয়োজনে রোজাকে আদ্রেশের বউ বানানোর জন্য যা যা করতে হয় তার সব চেষ্টাই তিনি করবেন বলে ঠিক করলেন। একটি ভুলের কারণে সবকিছু শেষ হয়ে যেতে দিতে পারেন না তিনি। রান্নাঘরে মায়ের পাশে বসে তরকারি করছিল রোজা। ওর মন বিশেষ ভালো নেই। সেদিন আদ্রেশের সঙ্গে ফোনে কথাবার্তা হওয়ার পর থেকে নিজেকে বেশ তুচ্ছ মনে হচ্ছে ওর। এর মধ্যে আজিজুর রহমান বেশ কয়েকবার মন খারাপের কারণ জিজ্ঞেস করলেও রোজা কাউকে কিছুই বলল না। আনমনা হয়ে শশা কাটতে গিয়ে বটিতে তার হাতটাই কেটে গেল। বেদনায় জর্জরিত হয়ে মুখ থেকে বেরিয়ে এলো আহ শব্দটি। সুলতানা হতচকিত হয়ে উঠে দাঁড়ালেন। মেয়ের কাছে এসে ধমকের সুরে বললেন, ও কর্মা কথাকার, কাজ যখন করতেই পারিস না তখন রান্নাঘরে আসিস কেন? ইস, কতখানি কেটে গেছে, তোকে নিয়ে আর পারা যায় না। রোজা ব্যথা তো নয়নে তাকালো, অতঃপর অস্ফুট স্বরে বলল, ঠিকই বলেছ, আমি একটা অকর্মা। না কোনো কাজ পারি, না কোনো মন বুঝতে পারি। আমার তো পৃথিবীতে বেঁচে থাকার অধিকারই নেই। এসব আবার কি হাবিজাবি কথা তোর? এই বয়সে এই জীবনের প্রতি এত অনীহা দেখাস? এত বছর সংসার করেও কোনোদিন এসব কথা চিন্তাতেও আনিনি, তুইও আনবি না। দেখি হাতটা দে। সুলতানা একটা কাপড়ের টুকরো এনে ভালোভাবে কাটা জায়গাটা জীবাণুমুক্ত করে ব্যান্ডেজ করে দিলেন। রোজাকে আর কোনো কাজে হাত লাগাতে না দিয়ে ওর ঘরে পাঠিয়ে দিলেন। মেয়ের আচার ব্যবহারের পরিবর্তন লক্ষ্য করে কিছু একটা আন্দাজ করলেন তিনি। রোজাকে কখনোই এত উদাস দেখেননি সুলতানা। চিন্তিত মুখে তিনি সবজি কাটায় মনোযোগ দেওয়ার চেষ্টা চালালেন। ওদিকে ঘরে ফিরে সময় কাটানোর মতো কোনো কাজ না পেয়ে ফোনটা হাতে নিল রোজা। অনেক দিন যাবৎ নেহা ফিহার সঙ্গে ওর কোনো যোগাযোগ নেই। গোপনে তপ্ত নিঃশ্বাস ছেড়ে রোজা নেহাকে ফোন লাগালো, কিন্তু দুবারই নট রিচেবল আসায় এবার ডায়াল করলো ফিহার নম্বরে। নেহার বিয়েতে কাদেরকে ইনভাইটেশন পাঠানো হয়েছে তার লিস্ট নিয়েই বসেছিল ফিহা। বিরক্তিতে গাঢ় হয়ে রাগে ফুঁসছিল। ঠিক তখনই মোবাইলের স্ক্রিন জ্বলে উঠতেই রোজার নামটি ভাসতে দেখা গেল। নিজেকে কিছুটা শান্ত রেখে ফোনটা রিসিভ করে কানে ঠেকালো ফিহা। না চেনার ভান করে রুক্ষ স্বরে জিজ্ঞেস করলো, কে? আমি রোজা। কেমন আছো ফিহা আপু? তোর কি মনে হয় আমরা অনেক আনন্দে আছি, খুব ফুর্তিতে আছি, দেই দেই করে নাচছি, বাসায় সবাই মিলে পার্টি দিচ্ছি? এসব কি বলছো ফিহা আপু? যেমন প্রশ্ন করেছিস তেমন উত্তর। তুমি কি আমার উপর রেগে আছো? তুই কোথাকার কেজি রেগে থাকবো? রোজা প্রশ্নের উত্তর দেওয়ার আগেই ওপাশ থেকে আবারও শোনা গেল ফিহার ক্ষুব্ধ কণ্ঠ। শোন রোজা, তুই নিশ্চয়ই ফোন করেছিস আমাদের খোঁজ খবর নিতে, বলে কি এসবের কোনো প্রয়োজন নেই। তোর এসব আতিকিরা অন্য কোথাও গিয়ে দেখাতে হয়তো 2-1 দেবদাস স্বাভাবিক জীবনে ফিরে আসতো, কিন্তু তোর তো আত্মসম্মানবোধ প্রবল, কারো কাছে ছোট হবি না। কেউ দোষ না করলেও তোর চোখে সেই দোষী। যাকে সেসব এইসব বলোকে তোর জেনে কোনো লাভ আছে? নেই তো। সো নিজের চরকায় তেল দে আর আমাদের ভুলে যা। আমি এতটা খারাপ? না,
তুই তো একবারে সরল সোজা ভদ্র মহিলা। তোর মতো ভদ্রদের সাথে আমি ফিহা কোনো রকমের যোগাযোগ রাখতে চাই না। ফিহার লাগামহীন কথাবার্তার মানেটা বেশ বোধগম্য হলো রোজার। ওর এই বোনটা যে আদৃশকে কতটা ভালোবাসে সেটাও রোজা জানে। নেহা যতটা রোজাকে ভালোবাসে, ফিহা ঠিক ততটাই আদৃশকে ভালোবাসে। ফিহার রাগ ভাঙাতেই রোজা আচমকাই বলে উঠল, আপু আমার হাত কেটে গেছে। ফিহার চেঁচানো ভাবটা একটু কমলেও গলার স্বরটা নরম হলো না। আগের মতোই সে বলল, তো আমাকে বলছিস কেন? আমি কি বলছি তোকে হাত কাটতে? তোমার ভাই বলেছে। মানে? ও, উনি বলেছে? আদৃশ ভাই? হুম। কিভাবে? রোজার চোখের কোণে চিকচিক করছে জলধারা, এক্ষুনি যেন তা গড়িয়ে পড়বে। অনেকটা অভিযোগের সুরে সে বলল, তরকারি করতে বসে হঠাৎই মনের ভেতর এসে আমাকে ইমোশনাল বানিয়ে দিয়েছিল তোমার প্রেমিক ভাই। সে কি রাগ ওনার! আমি তো ভয়ে আত্মরা হয়ে যাচ্ছিলাম। এটা ওটা সেটা করে পরিশেষে বলে গেল আমি ওনার কেউ না, আমি নাকি স্বার্থপর, ওনার হৃদয়ে বসবাস করার যোগ্যতা আমার নেই। আমি যতই বোঝানোর চেষ্টা করলাম যে আমি ওনার হৃদয়েশ্বরী হতে চাই, কিন্তু উনি সে কথা বোঝার বিন্দু মাত্র চেষ্টা করলেন না। তখনই অনুমনস্ক অবস্থায় শশা কাটতে গিয়ে বটিতে লেগে পুরো রক্তাক্ত অবস্থা হয়ে গেছে হাতটার। ফিহাপু বলো, এর জন্য দায়ী কে? আমি না তোমার ভাই? ফিহা ভ্রু কুঞ্চন করে হতবাক গলায় বলে উঠল, আমার ভাই? রোজা জানালার গ্রিল ধরে বাইরে তাকিয়ে আছে। মন খারাপের সময়গুলোতে ওর ইচ্ছে হয় আকাশে উঠতে থাকা মেঘপুঞ্জের ন্যায় দ্রুত গতিতে ছুটে গিয়ে আদৃশকে বলতে, আপনার জন্য আমার মন খারাপ হয়। কিন্তু এই একটি বাক্য সে বলতে পারে না। ফিহাকে সেদিন কিছু কথা বলার পরও কিছু বিশ্বাস করেনি। উল্টো রাগ দেখিয়ে ওর ফোনটা কেটে নাম্বারটি ব্লক লিস্টে যুক্ত করেছে, যার ফলে রোজা ওর সঙ্গে আর কথাই বলতে পারেনি। অন্যদিকে নেহা সিম পাল্টে বসে আছে। উৎসের সঙ্গে দু একবার কথা হলেও নিজের মনের অনুভূতির প্রকাশ ঘটাতে ব্যর্থ রোজা। এর মধ্যে গত পরশুদিন বিকেলে আচমকা এক আননোন নাম্বার থেকে ফোন এলো রোজার ফোনে। নেহা ভেবে কলটি রিসিভ করার কিছুক্ষণ পর রোজা বুঝতে পারলো ফোনের ওপাশের মানুষটি আসলে ঈশার মা সুহানা শেখ। তৎক্ষণাৎই রাগে জর্জরিত হয়ে মুখায় রক্তিম বর্ণ ধারণ করলো রোজার। এই মহিলার জন্যই আজ এত কিছু হচ্ছে। কিন্তু সত্য হলেও সুহানা শেখ ওর গুরুজন। অতি কষ্টে রাগ দমাতে চেষ্টা করলো রোজা, যেন পুরো ব্যাপারটা আবছা দুঃস্বপ্নের মতো মিলিয়ে যায়। একা একা মনের ভেতর সব চেপে রাখতে রাখতে ইদানিং মন মস্তিষ্ক বিক্ষিপ্ত হয়ে উঠেছে ওর। সুহানা শেখ স্পষ্ট সুরে কুশল বিনিময় করার পর রোজাকে জিজ্ঞেস করলো, তুমি রোজা বলছো? জি। আমাকে চিনতে পারছো? আমি আদৃশ নেহার ফুপি। রোজা ভীষণ অবাক হলো। গলার স্বরটা মনোযোগ দিয়ে শ্রবণ করে নিশ্চিত হলো যে এটা সুহানা শেখ। তপ্ত নিঃশ্বাস ছেড়ে নিঃসংকোচভাবেই বলল রোজা, চিনতে পেরেছি, কিন্তু হঠাৎ করে আমার কাছে কোনো প্রয়োজনে ফোন করেছেন? এক প্রকার তাই। আমার কাছে কি প্রয়োজন আন্টি? আসলে সেদিনের ব্যাপারটা নিয়ে আমি তোমার সঙ্গে কথা বলতে চাইছিলাম মা। সেদিন আমি ঠিক বুঝতে পারিনি তোমার সাথে কতটা জঘন্য ব্যবহার করেছি। তখন অকারণেই আমার মন মেজাজও ঠিক ছিল না। আমার এই ব্যবহারের কারণে তুমি বাড়ি ছেড়ে চলে গিয়েছো। এটা মোটেও কাম্য ছিল না ও বাড়ির কারোরই। সবটা যখন আমার জন্যই হয়েছে, তখন আমিই বলছি, আমার উপর রাগ পুষে রেখো না মা তুমি। রোজার জায়গায় অন্য কেউ হলে হয়তো মনে মনে পৈশাচিক হাসি দিত, সুখ অনুভব করত। কিন্তু রোজার তেমন কোনো অনুভূতিই হলো না। ছোট করে একটা দীর্ঘশ্বাস ফেলল। ফোনের ওপাশ থেকে সুহানা শেখ সেটা টের পেলেন। নম্র কণ্ঠে বললেন, কিছু বলছো না যে? তোমার কি মন ভালো নেই? রোজা প্রশ্নের উত্তর দেওয়ার ভাষা খুঁজে পেল না। হাসার চেষ্টা করে শুধু বলল, তেমন কিছু না আন্টি। তোমার এই বুড়ো আন্টিটাকে কি মাফ করে দেওয়া যায় না? মানুষ মাত্রই ভুল। আমার এই কাজটাকে কি ভোলা যায় না? এত বার করে নিজের ভুল স্বীকার করলে কি আর রাগ পুষে রাখা যায়? রোজার খুব খারাপ লাগছিল, তথাপি সে হাসি মুখে উত্তর দিল, আমি আপনার উপর রেগে নেই আন্টি। নিজের ভুলটা স্বীকার করে আপনি মহৎ একটি কাজ করেছেন। আমি আপনার মেয়ের মতো, এতবার করে মাফ চেয়ে আমাকে বিব্রত করবেন না দয়া করে। সুহানা শেখ মুগ্ধ হলেন। মেয়েটা কি স্পষ্ট করে কথা বলে! এমন একটা মেয়েকে কি করে যায় এইসব বললেছিলেন, ভাবতেই লজ্জা হলো।
প্রশান্তির নিঃশ্বাস ফেলে রোজার মনোবস্থা বোঝার চেষ্টা করে অতি নরম গলায় তিনি অনুরোধপূর্ণ কণ্ঠে বললেন, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব? জি বলুন। আমার জন্য যেসব ঘটে গেছে সেসব ভুলে সব কিছু নতুন করে শুরু করা যায় না?